গল্পের শুরুতে আমরা দেখি কংকে, যে খুব রেগে আছে। ঠিক তখনই একটি ছোট মেয়ে আসে, যে কংয়ের সবচেয়ে ভালো বন্ধু। কং সেই মেয়ের প্রতিটা কথা মানত, কিন্তু সেই মুহূর্তে তার রাগ এতটাই তীব্র ছিল যে সে একটা গাছ উপড়ে ফেলে আকাশের দিকে জোরে ছুঁড়ে মারে। সেই গাছটা সরাসরি উপরে গিয়ে একটা এনার্জি ওয়ালে আঘাত করে এবং সেখানে একটা ফুটো তৈরি করে। আসলে কংকে একটা কৃত্রিম পৃথিবীর ভেতরে বন্দি করে রাখা হয়েছিল, যাতে গডজিলা তার সম্পর্কে কোনো আঁচ না পায়। প্রায় ৫ বছর আগে দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই হয়েছিল, যেখানে গডজিলা কংকে হারিয়ে দিয়েছিল। এই দুই টাইটান দূর থেকেই একে অপরকে অনুভব করতে পারে, তাই মানুষ ভয় পাচ্ছিল যে তারা আবার মুখোমুখি হলে ধ্বংস নেমে আসতে পারে। কিন্তু এখন কংয়ের আকার আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে কংকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। অন্যদিকে আমরা দেখি বার্নি নামের একজন মানুষকে। সে অ্যাপেক্স নামের একটা বিশাল টেক কোম্পানিতে কাজ করে, যেটা অ্যাডভান্সড রোবট আর মেশিন তৈরির জন্য পরিচিত। বার্নির আগে থেকেই সন্দেহ ছিল যে তার কোম্পানি বিশ্বের কাছে কিছু লোকাচ্ছে এবং কিছু বিপজ্জনক জিনিস তৈরি করছে। সত্য বের করতে সে কোম্পানির গোপন ডেটা চুরি করার চেষ্টা করে, যেখানে সে জানতে পারে যে কোম্পানিটা একটা অনেক বড় এবং গোপন প্রজেক্ট হংকং পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ একটা বিপদের সাইরেন বাজতে শুরু করে। এটা ছিল একটা সংকেত যে গডজিলা কাছে এসে গেছে। মুহূর্তের মধ্যে গডজিলা সমুদ্রের ঢেউ ছেড়ে বেরিয়ে আসে এবং পথে সব কিছু ধ্বংস করতে শুরু করে। সেখানকার মানুষ হতবাক হয়ে যায়, কারণ গডজিলা সবসময় মানুষের রক্ষাকর্তা ছিল। তাহলে আজ সে সবাইকে মারছে কেন? গডজিলা তার নিউক্লিয়ার শক্তি দিয়ে পুরো অ্যাপেক্স কোম্পানিটাকে ছাইয়ে পরিণত করে দেয়। এই খবর আগুনের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যে গডজিলা ফিরে এসেছে, কিন্তু এবার সে রক্ষাকর্তা নয়, ভিলেন হিসেবে কাজ করছে। অ্যাপেক্স কোম্পানির মালিক টিভিতে এসে বলে যে গডজিলা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তারা শীঘ্রই একটা মেশিন তৈরি করবে যা তাকে থামাতে পারবে। ম্যাডিসন নামের একটি মেয়েও এই খবর দেখছিল এবং সে নিশ্চিত ছিল যে গডজিলা কোনো কারণ ছাড়া আক্রমণ করবে না। অ্যাপেক্স কোম্পানির পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। নিজের কথা প্রমাণ করতে ম্যাডিসন তার বাবার কাছে যায় এবং বোঝানোর চেষ্টা করে যে গডজিলাকে হয়তো উস্কে দেওয়া হয়েছে, কিন্তু তার বাবা বিশ্বাস করে না। সে বলে যে এই টাইটানরাও মানুষের মতো এবং তাদের মেজাজ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর এখন গডজিলার রক্ষাকর্তা নেই, বরং ভিলেন হয়ে গেছে। বাবার কথায় হতাশ হয়ে ম্যাডিসন চলে যায় এবং সেই হ্যাকার বার্নির অনলাইন অডিও শুনতে শুরু করে। সেই হ্যাকার গডজিলা আর অ্যাপেক্স কোম্পানি সম্পর্কে কিছু অদ্ভুত এবং চাঞ্চল্যকর গোপন কথা ফাঁস করছিল। ম্যাডিসন তখনই সিদ্ধান্ত নেয় যে সে সেই হ্যাকারকে খুঁজে বের করবে, জানতে যে গডজিলা শুধুমাত্র সেই কোম্পানিকে কেন টার্গেট করেছিল। অন্যদিকে অ্যাপেক্স কোম্পানির মালিক ওয়াল্টার বিখ্যাত বিজ্ঞানী নাথানের সাথে দেখা করতে যায়। ওয়াল্টার তাকে বলে যে তার হলো আর্থ আইডিয়া একদম সত্যি। নাথান আগে একটা বই লিখেছিলেন যেখানে সে দাবি করেছিল যে আমাদের পৃথিবীর নিচে আরেকটা লুকানো জগৎ আছে, যেখান থেকে এই টাইটানরা তাদের আসল শক্তি পায়। ওয়াল্টার তাকে প্রলোভন দেখায়, বলে যে সেখানে পৌঁছালে তারা এমন একটা শক্তি পাবে যা দিয়ে গডজিলাকে চিরতরে থামানো যাবে। এর মধ্যে ওয়াল্টার নাথানকে তার বিশেষ মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়, যে এই বিপজ্জনক মিশনে তাদের সাথে যাবে। এরপর ওয়াল্টার নাথানকে বলে যে তাদের টিম হলো আর্থের ভেতরে এমন একটা এনার্জির ভাণ্ডার খুঁজে পেয়েছে যা পুরো পৃথিবী বদলে দিতে পারে। নাথান এসব শুনে অবাক হয়, কিন্তু তার একটা ভয় ছিল। কয়েক বছর আগে তার ভাইও সেখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানকার অদ্ভুত মাধ্যাকর্ষণের কারণে সে প্রাণ হারায়। আসল হল আর্থের মাধ্যাকর্ষণ এতটাই বিপজ্জনক যে সেখানে পৌঁছানো মাত্র চাপের কারণে মানুষ ও মেশিন চুরমার হয়ে যায়। এতে ওয়াল্টার হেসে বলে যে তাদের চিন্তা করতে হবে না, কারণ তার কোম্পানি HEAV নামের বিশেষ অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি তৈরি করেছে, যা সেই ভারী চাপ সহজেই সহ্য করতে পারবে। নাথান বোঝায় যে প্রতিটা টাইটানের স্বাভাবিক ক্ষমতা আছে তাদের ঘরের পথ খুঁজে পাওয়ার, তাই হলো আর্থে পৌঁছাতে তাদের কংয়ের সাহায্য নিতে হবে, কারণ একমাত্র কংই তাদের সঠিক পথ দেখাতে পারবে। এরপর নাথান তার পুরনো বন্ধু ইলিনের কাছে যায়, যে কংয়ের দেখাশোনা করত। সে তাকে বোঝায় যে কংকে আর এই কৃত্রিম পৃথিবীতে বন্দি করে রাখা যাবে না। কংয়ের আসল ঘর হলো হলো আর্থ এবং তাকে নিরাপদ রাখার এটাই একমাত্র উপায়, কারণ এখান থেকে বের হলে গডজিলা তাকে ছেড়ে দেবে না। অনেক তর্ক বিতর্কের পর ইলিন রাজি হয় কংকে নিয়ে যেতে, কারণ তাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। এরপর পুরো সেনাবাহিনী এবং জাহাজের বহর নিয়ে কংকে ভারী শিকলে বেঁধে একটা জাহাজে তোলা হয়। পথে সেই ছোট মেয়েটি সংকেত দেয় যে কং খুব রেগে আছে, কারণ এভাবে শিকলে বাধা থাকা তার পছন্দ না।
সেনাবাহিনীর নেতা তাদের আশ্বস্ত করে যে তারা গডজিলার চোখ এড়িয়ে পালিয়ে যাবে। ডাক্তারও জানতেন যে গডজিলা আর কংয়ের শত্রুতা শতাব্দী পুরনো। দুজনেই নিজেকেই পৃথিবীর আসল রাজা মনে করে এবং তারা সংঘর্ষে লিপ্ত হলে সমুদ্রের মাঝে এমন ধ্বংস হবে যা কেউ থামাতে পারবে না। অন্যদিকে ম্যাডিসন তার বন্ধুকে নিয়ে হ্যাকার বার্নির কাছে পৌঁছায়। বার্নি তাদের বলে যে সে সন্দেহ করত এপেক্স কোম্পানি গোপনে এমন কিছু তৈরি করছে যা গডজিলাকে চ্যালেঞ্জ করছে, আর হয়তো গডজিলা সেটা জানতে পেরেছিল, যে কারণে সে কোম্পানিটাকে আক্রমণ করতে পারে। অন্যদিকে হঠাৎ সমুদ্রের জাহাজগুলোতে সাইরেন বাজতে শুরু করে। সেই ছোট মেয়ে ভয়ে সংকেত দেয় যে গডজিলা আসছে। গডজিলার উপস্থিতি অনুভব করে সবাই বুঝতে পারে যে যুদ্ধ আর এড়ানো সম্ভব নয়। গডজিলা সমুদ্রের গভীর থেকে বেরিয়ে আসে এবং পথের জাহাজগুলোকে খেলনার মতো ছিঁড়তে ছিঁড়তে সরাসরি কংয়ের দিকে এগিয়ে যায়। কং তখনও ভারী শিকলে বাঁধা ছিল, তাই সেনাবাহিনী তাকে বাঁচাতে রকেট আর মিসাইল দিয়ে গডজিলাকে আক্রমণ করে। কিন্তু এগুলোর কোনো প্রভাব গডজিলার উপর পড়ে না। সে আকাশে উড়তে থাকা বিমানগুলো ধ্বংস করে দেয়। গডজিলার রাগে সেনাবাহিনীর জাহাজগুলো ধ্বংস করতে থাকে। এরপর সে সরাসরি কংয়ের জাহাজে আঘাত করে এবং সমুদ্রের মাঝে সেটা উল্টে দেয়। এটা দেখে কং এক জাহাজ থেকে আরেক জাহাজে লাফিয়ে গডজিলার সামনে পৌঁছে তার মুখে একটা জোরালো ঘুষি মারে। গডজিলাও পাল্টা আক্রমণ করে। কং কিছুটা দূরে পড়ে যায়, কিন্তু কং সঙ্গে সঙ্গে উঠে গডজিলাকে আক্রমণ করে। গডজিলা কিছুটা দূরে সরে যায়। এখন গডজিলা অনেক রেগে যায়। সে নিউক্লিয়ার শক্তি দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কং বিপদ বুঝতে পেরে তৎক্ষণাৎ প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। সুযোগ বুঝে গডজিলা কংকে পানির নিচে টেনে নিয়ে যায়। গডজিলা ছিল সমুদ্রের রাজা এবং সে পানির নিচে সহজেই শ্বাস নিতে পারত, কিন্তু কংয়ের জন্য এটা কঠিন ছিল। পানির নিচে দমবন্ধ হওয়ার কারণে কং দুর্বল হয়ে পড়ছিল। গডজিলা তাকে শেষ করতে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। এটা দেখে ইলিন চিৎকার করে বলে যে তাদের অবিলম্বে কংকে সাহায্য করতে হবে, নাহলে সে মরে যাবে। সেনাবাহিনীর কর্মীরা একসাথে পানির নিচে কয়েকটা মিসাইল ছেড়ে দেয়। সেই বিস্ফোরণের ফলে গডজিলার পকড় আলগা হয় এবং কং পানির বাইরে বেরিয়ে আসে। ঠিক তখন নাথান বুদ্ধি দেখিয়ে আদেশ দেয় যে জাহাজগুলোর সমস্ত ইঞ্জিন ও মেশিন তৎক্ষণাৎ বন্ধ করে দিতে। তারা চেয়েছিল গডজিলা মনে করুক যে সে জিতে গেছে এবং আর কেউ বেঁচে নেই। সব বন্ধ হওয়া মাত্র গডজিলা কংয়ের দিকে রাগে তাকায়, তাকে মৃত ভেবে স্থান ত্যাগ করে। ইলিন ভয় পাচ্ছিল যে জাহাজ আবার চালু হলে গডজিলা ফিরে আসবে। এতে নাথান বলে যে এখন তারা সমুদ্র পথে যাবে না, বরং হেলিকপ্টারের সাহায্যে কংকে আকাশপথে নিয়ে যাবে। অন্যদিকে ম্যাডিসন আর তার বন্ধুরা গোপনে অ্যাপেক্স কোম্পানির সদর দপ্তরে প্রবেশ করে। সেখানে তারা স্কাল ক্রলারের অনেক বড় বড় ডিম দেখতে পায়, যেগুলো কোম্পানি কোনো গোপন কাজের জন্য রেখেছিল। তারা সেই ডিমগুলো দেখছিল, ঠিক তখনই সেই জায়গার দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। আসলে তারা একটা হাই স্পিড ট্রান্সপোর্ট পডে আটকা পড়ে গিয়েছিল, যেটা তাদের সেই ডিমগুলো সহ ভূগর্ভস্থ টানেলের মধ্য দিয়ে প্রচণ্ড গতিতে হংকংয়ের দিকে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে কংকে অ্যান্টার্কটিকার সেই পথে নিয়ে আসা হয় যা সরাসরি হলো আর্থে যায়। সেখানে পৌঁছে তারা কংকে সেই গুহার ভেতরে যাওয়ার সংকেত দেয়, কিন্তু কং সরাসরি যেতে অস্বীকার করে। তখন নাথান সেই ছোট মেয়ের সাহায্য নেয়। মেয়েটি সংকেতের মাধ্যমে কংকে বোঝায় যে তার আসল ঘর সেই গুহার ওপারে। মেয়ের কথায় কং অবশেষে গুহায় ঝাঁপ দেয়। কংয়ের পেছনে পেছনে এরাও তাদের অ্যান্টি গ্র্যাভিটি গাড়ি নিয়ে রওনা দেয়। হলো আর্থে পৌঁছে তারা এমন একটা অদ্ভুত পৃথিবী দেখে যেখানে সবকিছু উল্টাপাল্টা। অ্যান্টি গ্র্যাভিটি গাড়ির কারণে তারা সেখানকার বিপজ্জনক চাপ থেকে রক্ষা পায়। সেই জগতে পা দেওয়া মাত্র অনেক ভয়ঙ্কর দানব তাদের আক্রমণ করে। একটা উড়ন্ত দানব সামনের গাড়িটা ধরে ফেলে এবং যখন সে সেই মেয়েকে আক্রমণ করতে যায়, কং দ্রুত সেটাকে ধরে নির্দয়ভাবে আছাড় মেরে হত্যা করে। এরপর কং তার ঘরের সন্ধানে দ্রুত এগিয়ে যায় এবং বাকি সবাই তার পেছনে চলে। অন্যদিকে ম্যাডিসন আর তার বন্ধুরা সেই একই মেশিনে চড়ে হংকংয়ের গোপন ল্যাবে পৌঁছায়। সেখানে তারা জানতে পারে যে গডজিলাকে শেষ করতে কোম্পানিটা একটা লোহার গডজিলা তৈরি করেছে, যার নাম ছিল মেকা গডজিলা। রেন সেরিজাওয়া নামের একজন মানুষ তার মন দিয়ে মেকা গডজিলাকে নিয়ন্ত্রণ করছিল। এটা দেখে ম্যাডিসন আর বার্নি বুঝতে পারে কেন গডজিলা এই কোম্পানিকে আক্রমণ করেছিল। মেকা গডজিলার শক্তি পরীক্ষা করতে তার সামনে একটা স্কাল ক্রলার ছেড়ে দেওয়া হয়।
মেকাগডজিলা তার লেজার বিম ব্যবহার করে মুহূর্তের মধ্যে সেই প্রাণীটাকে 2 টুকরো করে দেয়। কিন্তু সমস্যা ছিল যে মেকাগডজিলাকে পুরোপুরি চালাতে যতটা শক্তি দরকার ততটা কোম্পানির কাছে ছিল না। সেই বিশেষ শক্তি শুধুমাত্র হলো আর্থেই পাওয়া যেত, আর এই কারণেই কোম্পানির মালিক সেই শক্তি খুঁজছিল যাতে মেকাগডজিলাকে চিরতরে জীবন্ত করা যায়। মেকাগডজিলা অল্প সময়ের জন্য পরীক্ষা করা মাত্র গডজিলা এর আঁচ পেয়ে যায়। সে বুঝতে পারে যে কেউ তাকে চ্যালেঞ্জ করছে এবং সে তৎক্ষণাৎ হংকংয়ের দিকে রওনা যায়। অন্যদিকে হলো আর্থের জগৎটা স্বপ্নের মতো সুন্দর ছিল। সেখানকার আসল ধন অর্থাৎ শক্তির উৎস একটা পাহাড়ের ভেতরে লুকানো ছিল, যেটা দেখতে একটা বিশাল প্রাসাদের মতো। কং সেই পাহাড়ে পৌঁছে তার ভারী দরজা খোলে। সেখানে কং তার কুঠার খুঁজে পায়। এটা কোনো সাধারণ কুঠার ছিল না, বরং এটা গডজিলার মতো একটা টাইটানের পিঠের মেরুদণ্ড দিয়ে তৈরি। কং সেই কুঠার নিয়ে সেখানকার সিংহাসনে রাজার মতো বসে পড়ে। এর মধ্যে গডজিলা হংকংয়ে পৌঁছে গিয়েছিল দেখে মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। ঠিক তখন কং সেখানে সেই জাদুকরী শক্তির উৎস খুঁজে পায়। সে তার কুঠারটা সেই শক্তির ওপর রাখা মাত্র কুঠারটা চার্জ হয়ে নীল আলোয় জ্বলে ওঠে এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। গডজিলা মাটির নিচে একটা আলোড়ন অনুভব করে। সে রাগে সরাসরি মাটিতে তার নিউক্লিয়ার শক্তি ছোড়ে, যা পৃথিবীর স্তর ভেদ করে হাজার হাজার মাইল নিচে সরাসরি কংয়ের কাছে পৌঁছে যায়। এই মানুষগুলোর সাথে হলো আর্থে আসা কোম্পানির মালিকের প্রতিনিধি মায়া চালাকি করে সেই শক্তিশালী শক্তির ডেটা তার কোম্পানিতে পাঠিয়ে দেয়, যাতে মেকাগডজিলাকে পুরোপুরি সক্রিয় করা যায়। ইলিন তাকে এটা করতে নিষেধ করে, কিন্তু সে কারো কথা শোনে না। ঠিক তখন গডজিলার নিউক্লিয়ার বিম সেখানে পৌঁছায় এবং ধ্বংস শুরু হয়। মায়া সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কং তাকে দেখে এবং রাগে তার অ্যান্টি-গ্র্যাভিটি গাড়িটা মাঝ আকাশে চূর্ণ করে দেয়। এখন কং তার জাদুর কুঠার তুলে নেয় এবং গডজিলার সাথে লড়তে একই পথ ধরে দৌড়িয়ে সরাসরি হংকংয়ে পৌঁছায়, যেখানে গডজিলা তার জন্য অপেক্ষা করছিল। কং তার কুঠার দিয়ে গডজিলার উপর শক্তিশালী আক্রমণ করে তাকে আহত করে। গডজিলা বারবার নিউক্লিয়ার শক্তি দিয়ে কংকে শেষ করার চেষ্টা করে, কিন্তু কং তার চটপটে ভাবের কারণে প্রতিবার পালিয়ে যায়। দুজনের মধ্যে অনেকক্ষণ লড়াই চলে, কিন্তু শেষমেশ গডজিলা কংকে কোণঠাসা করতে শুরু করে। সে কংকে মারাত্মকভাবে আহত করে, মাটিতে ফেলে দেয় এবং তার বুকে পা রেখে জয়ের গর্জন ছাড়ে। গডজিলা তাকে সেখানে রেখে চলে যায়। এর মধ্যে কোম্পানির মালিক যে শক্তির জন্য অপেক্ষা করছিল সেটা পেয়ে গিয়েছিল। সেই শক্তি মেকাগডজিলায় দেওয়া মাত্র মেকাগডজিলা পুরোপুরি জেগে ওঠে। মেকাগডজিলা সক্রিয় হওয়া মাত্র নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সবকিছু তার নিজের অধীনে নিয়ে নেয়। সে প্রথমে কোম্পানির মালিক ওয়াল্টারকে হত্যা করে এবং তারপর সেখানকার সিস্টেম ধ্বংস করে দেয়। এরপর সে উঁচু দেওয়াল ভেদ করে দানবের মতো বেরিয়ে আসে। মেকাগডজিলাকে দেখামাত্র গডজিলা তার সাথে লড়তে এগিয়ে যায় এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু আসল গডজিলা মেকাগডজিলার শক্তি আর মিসাইলের সামনে টিকতে পারছিল না। মেকাগডজিলা তাকে নির্দয়ভাবে মেরে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে ম্যাডিসন আর বার্নি মেকাগডজিলাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুই করতে পারছিল না, কারণ সিস্টেম লক হয়ে গিয়েছিল। এদিকে কংয়ের অবস্থা খুব খারাপ ছিল। সে শেষ নিঃশ্বাস নিচ্ছিল। যখন সেই ছোট মেয়েটি কংয়ের বুকে হাত রাখে, সে অনুভব করে যে কংয়ের হৃৎস্পন্দন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। নাথান বুঝতে পারে যে কংকে বাঁচাতে তার হৃদয়ে একটা শক্তিশালী ইলেকট্রিক শক দিতে হবে। সে তার অ্যান্টিগ্র্যাভিটি গাড়িটা কংয়ের বুকে বিস্ফোরণ ঘটায়। বড় একটা বিস্ফোরণ হয় এবং কংয়ের বন্ধ হয়ে যাওয়া হৃৎস্পন্দন আবার শুরু হয়। সেই মেয়ে সংকেতের মাধ্যমে কংকে বোঝায় যে গডজিলা শত্রু নয় বরং বন্ধু এবং এই মুহূর্তে তার সাহায্য দরকার। কং তৎক্ষণাৎ গডজিলার প্রাণ বাঁচাতে দৌড়ায়। গডজিলা সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে মেকাগডজিলাকে হারাতে তাদের দুজনকে একসাথে লড়তে হবে, কিন্তু মেকাগডজিলা এতটাই শক্তিশালী ছিল যে সে একাই দুজনকে কাবু করে ফেলছিল। ঠিক তখন কংয়ের চোখ তার কুঠারের উপর পড়ে, কিন্তু কুঠারে এখন কোনো শক্তি ছিল না। তারপরও কং সেই কুঠার নিয়েই মেকাগডজিলাকে আক্রমণ করে, কিন্তু মেকাগডজিলা কংকে মারাত্মকভাবে মারতে থাকে। মেকাগডজিলা যখন তার লেজ দিয়ে কংকে শেষ করতে যাচ্ছিল, কং সমস্ত শক্তি দিয়ে সেটা আটকে দেয়। অন্যদিকে ম্যাডিসন আর বার্নি চিন্তিত ছিল, কারণ তারা সিস্টেম হ্যাক করতে পারছিল না। ঠিক তখন জসের একটা আইডিয়া আসে এবং সে বার্নির মদ নিয়ে মূল কন্ট্রোল প্যানেলে ঢেলে দেয়। এতে মেশিনে শর্ট সার্কিট হয় এবং মেকাগডজিলা কয়েক সেকেন্ডের জন্য আটকে যায়। এই সুযোগ নিয়ে গডজিলা তার নিউক্লিয়ার শক্তি দিয়ে কংয়ের কুঠার পুরোপুরি চার্জ করে দেয়। এখন কং মেকাগডজিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার কুঠার দিয়ে তার হাত পা কেটে দেয়। কং মেকাগডজিলার শরীরকে টুকরো টুকরো করে এবং শেষ পর্যন্ত তার মাথা ছিঁড়ে ফেলে জয়ের গর্জন ছাড়ে। মেকাগডজিলা শেষ হওয়া
মাত্র হংকংয়ে সবকিছু শান্ত হয়ে যায়। গডজিলা আবার উঠে দাঁড়ায় এবং কংও তার কুঠার নিয়ে প্রস্তুত হয়, কিন্তু দুজন মিলে একটা বড় শত্রুকে পরাজিত করেছে, তাই তারা পুরনো শত্রুতা ভুলে যায়। গডজিলা সমুদ্রের গভীরে ফিরে যায়। এরপর কং তার আসল ঘর হলো আর্থে চিরতরে ফিরে যায়। সেই ছোট মেয়েটিও তার সাথে সেখানে থেকে যায়। এর সাথেই গল্পের এখানেই সমাপ্তি হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়।